আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাত। সবাইকে স্বাগতম বাংলার প্রথম পত্র ক্লাসে। আজকে আমরা পড়তে যাব বিভূতিভূষণের পড়ে পাওয়া গল্পটি। তো এটি একটি কিশোর গল্প, যা নীলগঞ্জের ফরমান বা ফালমন সাহেব গ্রন্থ থেকে সংকলিত হয়েছে। তো আমরা গল্পটি পাঠ করার আগে বা গল্পটি বোঝাবার আগে আমি আগে চেষ্টা করব যে আমাদের লেখক সম্পর্কে কিছু বলার। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্মগ্রহণ করেন 1894 খ্রিস্টাব্দে 24 পরগনা জেলার মুরারিপুর গ্রামে তার মাতুলা, তার মানে তার নানা বাড়িতে। তার পৈতৃক নিবাস ছিল 24 পরগনা জেলারই ব্যারাকপুর গ্রামে, এবং তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন কথকতা ও পৌরোহিত্য পেশায় নিয়োজিত। তার মানে পুরাণ পাঠ ও ব্যাখ্যা এবং হিন্দু ধর্ম মতে পুরোহিত কাজ তিনি করে থাকতেন, এবং এইভাবে তিনি তার সংসার চালাতেন। এবং তার মার নাম ছিল মৃণালিনী দেবী। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় খুব দারিদ্রতার মধ্য দিয়েই বেড়ে উঠতে থাকে, এবং তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে এমএ পড়ার সময় তার প্রথম স্ত্রীর মৃত্যু ঘটলে তার পড়াশোনা অসমাপ্ত থেকে যায় ওই অবস্থাতেই, এবং তিনি স্কুল শিক্ষকতা সহ নানা পেশায় নিজের জীবন অতিবাহিত করতে থাকেন। এবং এরই প্রায় 22 বছর পর তিনি দ্বিতীয় বিয়ে করেন, এবং তার লেখনীর হাতে স্ফুরণ ঘটে আমরা বলতে পারি। তারপর থেকেই তার লেখার মধ্যে আমরা পেয়ে যাই যে গল্প, উপন্যাস, দিনলিপি, এগুলোতেই তিনি বেশি নিয়োজিত ছিলেন। এবং এই গল্প উপন্যাসের মধ্যে দিয়ে তিনি কি দেখেছেন? তিনি প্রকৃতি ও মানব জীবনের এক অখণ্ড অবিচ্ছিন্ন সত্তার সমন্বয় দেখিয়েছেন। তার মানে প্রকৃতির সাথে মানুষের জীবন যে একাত্মতা আছে বা অভিন্ন নয়, সেই দিকটি তার লেখনীর মাধ্যমে আমরা পেয়ে যাই তার বেশিরভাগ লেখনীতেই। এবং প্রকৃতির অনাবিল সৌন্দর্য ও গ্রাম বাংলার সাধারণ মানুষের জীবনাচরণের সজীব ও নিখুঁত চিত্র অঙ্কিত হয়েছে এই মহান ঔপন্যাসিক বা গল্প লেখকের হাত ধরে। তো তিনি বিবিধ উপন্যাস রচনা করেছেন, এবং খুব বিখ্যাত কয়েকটি উপন্যাস হচ্ছে যে পথের পাঁচালী, আরণ্যক এবং ইছামতি। এবং এই উপন্যাস ত্রয়ের জন্য তিনি আসলে বিখ্যাত হয়ে গেছেন। এবং এছাড়াও তিনি মেঘ মল্লার বা মরিফুল নামক গল্প লিখেছেন। এছাড়াও তার অসংখ্য গল্প রয়েছে। এই দুটো ছিল খুব বিখ্যাত গল্প বা গল্পগ্রন্থ। এছাড়া তিনি, আমরা প্রথমে বলেছিলাম, তিনি উপন্যাস বা গল্প ছাড়াও তিনি কি করেছেন, তিনি দিনলিপি লিখেছেন। সেই দিনলিপিগুলির মধ্যে বিখ্যাত কয়েকটি নাম আমরা বলতে পারি যে তৃণাঙ্কুর ও স্মৃতিলেখা। তার মানে আমরা যদি উপন্যাসের দিকে পাই, তাহলে উপন্যাস কি পাচ্ছি? উপন্যাস হিসেবে পাচ্ছি হচ্ছে পথের পাঁচালী, আরণ্যক এবং ইছামতি। এছাড়াও তিনি আসলে অনেক উপন্যাস লিখেছেন। খুব বিখ্যাত তিনটা উপন্যাসের নাম আমি এখানে তোমাদের জন্য দিচ্ছি। আর আমরা গল্পগ্রন্থ মধ্যে আমরা পেয়ে যাই যে মেঘ মোল্লার এবং মরিফুল। তো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় এছাড়া কিছু উপন্যাস লিখেছেন যে চাঁদের পাহাড়, হীরামানিক জলে বা মিস মিন্দের কবচ। এবং তিনি 1950 সালে তিনি মৃত্যুবরণ করেন। তো আমরা চলে যাই আমাদের গল্পে। আমাদের গল্পটা হচ্ছে পড়ে পাওয়া গল্প। পড়ে পাওয়া গল্প এরকম যে গ্রামে বেড়ে ওঠা কয়েকটা কিশোর ছেলে, বিধু, নিধু, সিধু, বাদল এবং গল্পকথক নিজে। তো তারা গ্রামের অবাধ প্রকৃতিতে বেড়ে ওঠে,
এবং তাদের মধ্যে এই কয়জনের মধ্যে সর্দার বা বুদ্ধিমত্তার অধিকারী বিধু তার প্রত্যেকটা কথাই ফলে যায় বা সে প্রকৃতি পরখ করে বা নিজের বুদ্ধিমত্তা খাটিয়ে আসলে সব কিছু করে এবং তাদের উদ্ধারও করে। তো বিধুকে সবাই বলে তার যুক্তিতর্কের জন্য, যুক্তিতর্ক দিয়ে যে কোনো জিনিস বিশ্লেষণের জন্য বিধুকে সবাই বলে যে বিধু আসলে বড় হয়ে উকিল হবে। তো তাদের এই বেড়ে ওঠার মধ্যে নানা ঘটনা ঘটে। তারই কিছু ঘটনা হচ্ছে কোনো একদিন বিধু, নিধু, সিধু, তিনু এবং বাদল তারা কী করেছিল, তারা বিকেলের দিকে যখন মাঠে খেলছিল তখন দূর থেকে পশ্চিম আকাশ থেকে এক ধরনের মেঘের গুড়গুড় শব্দ বিধুর কানে আসে এবং সে সবাইকে বলে কান খাড়া করে শুনতে। তো সবাই শোনার চেষ্টা করে, কিন্তু সবাই আসলে প্রথমত এই শব্দটা শুনতে পায় না। বিধু আবারও তাদের বলে, তোরা কি শব্দটা শুনতে পাচ্ছিস না? পশ্চিম দিক থেকে যে মেঘ ডাকছে, এমন পশ্চিম দিকে মেঘ ডাকা মানে ঝড় আসবে বৈশাখের দিকে। তো সবাই আসলে অগ্রাহ্য করবে বা বিধুর কথাটা মেনে নেবে না, সেটাও আসলে তারা পারে না। কারণ বিধু, আমরা এর আগেও বলেছিলাম, বিধুর মোটামুটি যুক্তিতর্ক দিয়ে সব কিছু ব্যাখ্যা দিত এবং তার কথাগুলি ফলতো। তো সবাই আবারও চেষ্টা করে কান খাড়া করে শোনার, তো এবং শুনতে পারে। এবং তখন তারা সিদ্ধান্ত নেয় যে যেহেতু ঝড় আসবে তাহলে তাদের কী করতে হবে, এখনই চাঁপাতলি আম গাছে, বারুজ্য মুখোপাধ্যায় চাঁপাতলি আম গাছে নিচে তাদের যেতে হবে। কারণ এই গ্রামে এই চাঁপাতলি আম গাছটা খুবই বিখ্যাত এবং আমগুলো খুবই মিষ্টি। এবং বলতে না বলতেই ঝড় চারদিকে অন্ধকার করে ঝড় চলে আসে এবং তারা চাঁপাতলি আম গাছের তলায় যায় এবং দেখে যে সেখানে তাদের আগেই অনেক ছেলে মেয়ে চলে আসে এবং তারা আম কুড়োতে থাকে। তাদের যা যা আছে কাপড়ের মধ্যে বা রশিরে কোনোভাবে আম কুড়ানোর জন্য, আম রাখার জন্য বাক্স বা এই জাতীয় জিনিস তারা তৈরি করে এবং সবাই সাধ্য মতো আম যথাসম্ভব আম কুড়ায় এবং তাদের এই ছেলে বা এই বিশ্ব দলদের মধ্যে অনেকে তাদের যতটুকু জায়গা ছিল রাখার সেটা পূরণ হয়ে যাওয়ার ফলশ্রুতিতে তারা আবার কী করে, তারা বাড়িতে চলে যায়। বাড়িতে ফিরে গিয়ে আমগুলি রেখে আবার চলে আসবে এই ভাবনা থেকে। তো এইভাবে তাদের আম কুড়ানোটা খুবই ভালোভাবে চলে। তো একটা সময় সবাই চলে যায়, সন্ধ্যা নেমে আসে, সবাই চলে যায় এবং ঝড়টাও কিছুটা থেমে যায়। তো সবাই যার যার মতো চলে যাচ্ছে, কিন্তু আমাদের গল্পকথক বা বাদল, এই দুই বন্ধু, এই দুই কিশোর, তারা কী করে, তাদের বাড়ি যাওয়ার জন্য নদীর পাড় ধরে তারা হাঁটতে থাকে এবং সেখানে তারা পরখ করতে থাকে যে ঝড়ের পর যেটা হয়, কালবৈশাখীর পর নানা ধরনের ডালপালা পড়ে থাকে। সেখানে আমরা পাই যে শাহী বাবলা, কাঁটাওয়ালা শাহী বাবলা, গাছের ডাল পড়ে থাকে। তো এরকম নানা গাছ পড়ে থাকে। তো তারা কী করে, কাঁটা এড়িয়ে চলার জন্য, পায়ে যেন কাঁটা না বেঁধে, এই জন্য তারা কী করে, খুব বেছে বেছে, খুব দেখে দেখে তারা হাঁটতে থাকে। ঠিক এমন একটা সময় বিধু কোনো কিছুতে আঘাত পেয়ে, পায়ে আঘাত পেয়ে বা হোঁচট খেয়ে সে পড়ে যায়, কিছুতে হোঁচট খেয়ে। তো বিধু লেখককে বলে যে দেখ তো জিনিসটা কি বা কী সে আমি আঘাত পেলাম, পড়ে গেলাম। তো লেখক দেখে যে এটা তার চিরচেনা পরিচিত একটা জিনিস, সেটা হলো ডবল টিনের ক্যাশ বাক্স, যেটা গ্রাম বাংলায় মানুষরা এখানে টাকা পয়সা, সোনা দানা এবং দামি জিনিসগুলো রাখে। তো তাদের আসলে প্রথমত তারা আসলে সিদ্ধান্ত নেয় যে এই জিনিসটা তারা যেহেতু পেয়েছে এবং এটার ভিতরে নিশ্চয়ই টাকা পয়সা থাকবে এবং ভারী, অনেক বেশি ভারীও জিনিসটা। তো তারা এটা ভাঙবে ইট দিয়ে এবং বাদল বিধুকে, লেখককে বলে যে তুই একটা ইট নিয়ে আস, আমি এটা ভাঙবো এবং আমরা দুজনে এটা ভাগ করে নিব এবং এটা দিয়ে, এটা ভেঙে যা পাবো সেটা দিয়ে খুব বেশি করে সন্দেশ খাবো, কিশোর জীবনের যা চাওয়া পাওয়া। তো তারা ভাঙবে। তো এর মধ্যে লেখক বলে বসে যে না, ভাঙা যাবে না, কারণ ভাঙলে এটা না জানি কোনো এক গরিবের সম্পদ, হারানো সম্পদ বা অন্য কারো, যে ব্যক্তির এই জিনিসটা হারিয়েছে ডবল টেনের ক্যাশ বাক্স, না জানি তার আজকে কত কষ্ট হচ্ছে, ঘুম আসছে না এবং আসন্ন বিপদে অবতীর্ণ হবে হয়তো। এইসব ভেবে তাদের ডবল টেনের ক্যাশ বাক্স ভাঙা থেকে তারা দূরে সরে যায় এবং মুহূর্তের মধ্যে তারা অনুভব করে তাদের ভিতর ধার্মিকতা বোধ জন্ম হয়েছে, যে অন্য অনিষ্ট করা যাবে না, যেটা আমাদের প্রত্যেকটা ধর্মেই বলা থাকে। তো তারা সিদ্ধান্ত নেয় না, এটা কী করবে, এটা তারা সঠিক মালিককে ফিরে দিবে।
তো ওই দিনকার মতো তারা বাদল কী করে তাদের বিচুলি গাধায় এই ডাবল টিনের কাজ বাক্সটা লুকিয়ে রাখে এবং একটা গুপ্ত মিটিং মন্দিরে করে নাট মন্দিরের এখানে তাদের দলের অন্যান্য সদস্যবৃন্দ যেখানে বিধু তার পারদর্শিতা বা তার বুদ্ধিমত্তার পরিচয় দেয় যে সেখানে তারা সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে এইটা কি প্রকৃত মালিককে ফেরত দেবে। তো যখন প্রকৃত মালিককে তারা ফেরত দেবে এই সিদ্ধান্ত আছে, কিন্তু কীভাবে ফেরত দেবে সেটা তারা বুঝতে পারে না। তখন তারা বিধু অনেকক্ষণ চিন্তা করার পরে তার মাথায় ঢুকে যে একটা ঘুড়ি মাপে একটা কাগজ কেটে আনতে। তো তারা 3টা কাগজ কেটে আনে ঘুড়ি মাপে এবং সেটা বাদলকে বলে তোর হাতের লেখাটা ভালো, তুই লিখে দে এবং লিখে লেখ যে আমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছি, প্রকৃত মালিক যথাযোগ্য প্রমাণ দিয়ে এই বাক্সটা ফিরত নিয়ে যাবেন এবং নিচে তাদের নাম লেখে বিধু সিধু নিধু। তখন বাদল বলে যে আমরা দুজন কুড়িয়ে পেলাম না, আমাদের নামটাই নেই কেন? তখন বিধু বলে হ্যাঁ আসলেই তো তোদের নাম লেখ, ভালো নামটা লেখ, তার মানে পুরো নামটা লেখ, তাতে সেটা উচিত হবে, সমুচিত হবে। তো তারা লেখে এবং বেলের আঠা দিয়ে নদীর পাড়ে বেশ কয়েকটি গাছে, ভিন্ন ভিন্ন গাছে তারা এটা লাগিয়ে দেয়। 2 দিন পরে একটা কালোমূর্ত লোক আসে, প্রথমত আসে লেখকের কাছে এবং এসে তাকে জানায় যে তোমরা একটা বাক্স কুড়িয়ে পেয়েছো, বাক্সটা আমার। তো সে প্রশ্ন করে কিসের বাক্স? তখন সে বলে কাঠের। তখন সে বুঝতে পারে এই প্রকৃত মালিক না। তখন বলে না তুমি যাও। তখন বলতেছে না টিনের বাক্স। আচ্ছা কী রঙের টিনের? তখন সে বলতেছে কালো রঙের। তো এটা আসলে মিলে না, যার ফলশ্রুতিতে সে তাকে বিদায় করে দেয়। এইভাবে আরও 2-3 দিন 4 দিন যাওয়ার পরে অতিবাহিত হয়। তো আবার আরেকটা লোক আসে, সে আসে বিধুর কাছে। বিধুর কাছে এসে সে তাকে জানায় যে এই বাক্সের মালিক সে, এবং বিধু তাকে নানা প্রশ্ন করে যখন বুঝতে পারে সে প্রকৃত মালিক না, তখন তাকে বিদায় করে দেয়। কিন্তু এই লোকটা যাওয়ার সময় তাকে শাসিয়ে দেয় যে তাকে দেখে নেবে এবং গ্রাম্য নালিশ ডাকবে, এরকম অনেকটা। তো সে তারপরও অগ্রাহ্য করে লোকটার কথা এবং তাকে বিদায় করে দেয়। এইভাবে জ্যৈষ্ঠ মাস শেষ হয়ে আসে এবং বর্ষা মাসও প্রায় শেষ হবে। এরকম অবস্থা, মানে বর্ষার মাঝ পর্যায়ে এরকম অবস্থায় দেখা যায় অনেক দিন অতিবাহিত হয়, কেউ আর আসে না। এদিকে কি হয়, এদিকে অম্বলপুর চর, তার গ্রামের পাশেই একটা চর যার নাম অম্বলপুর। অম্বলপুর চরে বাস করতো কাপালিকরা। এই বর্ষার বৃষ্টিতে তাদের ঘর বাড়ি, যে ছোট ছোট ঘর, কুড়ে ঘর, সেগুলো বর্ষার পানির স্রোতে নদী দিয়ে অনেক দূর অবধি চলে যায়, ভেঙে যায়। তাদের জীবনযাত্রা একেবারে দুর্দশাগ্রস্ত অবস্থা। তাদের গৃহপালিত পশু হয়তো বা নদীর স্রোতে চলে যায় এবং তারা সর্বশান্ত হয়ে পড়ে। এই সর্বশান্ত হয়ে পড়ে তারা কী করে, তারা নির্বিষ হলে গোয়ালাদের আশ্রয় তারা আশ্রিত হয় এবং সেখানে তারা তাদের সাহায্যে তাদের দিনাতিপাত করতে থাকে। অন্যদিকে দেখা যায় আমাদের লেখক সে একদিন সে এবং তার ছোটো ভাই তার বাবার সামনে বসে পড়াশোনা করছিল। তখন ঠিক সেই সময় একজন কাপালিক আসে। প্রথমত আসে জমিদারের কাছে জমি খাজনা মওকুফ করার জন্য, খাজনা দেওয়ার জন্য, এবং তার অনেক প্রজার আসে তার লেখকের বাবার কাছে। এবং তারই পরবর্তীতে এক কাপালি এসে তার বাবার কাছে একটা চাকরি চায়। তখন বাবা তার থেকে জানতে পারে, ঘটনাক্রমে জানতে পারে, সে কোনো একদিন নির্বিষ্কলা হাট থেকে ফেরার পথে তার কী করে, তার মেয়ের বিয়েতে জন্য গয়না বানায় এবং পটল বেচা, যেখানে আমরা পাবো যে অম্বলপুর চরের মানুষরা যে কাপালি ছিল তারা পটলের খুব ভালো আবাদ করেছিল, এছাড়া নানাবিধ শস্য আবাদ করে তারা কোনোভাবে দিনাতিপাত করতো, কিন্তু বর্ষায় তাদের সব কিছু চলে যায়। তো সে বলে যে নির্বিষ্কলা হাট থেকে ফেরার পথে কোনো এক সন্ধ্যায় তার এই একটা বাক্স হারিয়ে যায় এবং সেই বাক্স হারানোর পর থেকে তার আসলে দুর্দশা শুরু হয়। এরপর বন্যা তাকে আরও বেশি সর্বশান্ত করবে।
তো এরকম যখন দুর্দশার কথা বলতেছিল তখনই লেখক শুনে ফেলে এবং তাকে জিজ্ঞেস করে আসলে কী রঙের বাক্সটা ছিল। তখন সে বলে সবুজ রঙের। তখন তার বুঝতে আর দেরি হয় না যে এই ছিল সে ডবল টিনের ক্যালবাসের প্রকৃত মালিক। সে এক দৌড়ে তার গ্রুপ বন্ধুদের কাছে চলে যায় এবং বিধু সেতু নিধু তারা সেই নাগমন্দিরের কাছে যে উপস্থিত সবার সামনে এই লোকটার বাক্স ফেরত দেয় এবং লোকটা আসলে হতবাক হয়ে যায় কিশোর দলের সততা, তাদের বুদ্ধিমত্তা, তাদের নৈতিকতা দেখে যে তাদের ফেরত দেয় এবং সে এবং তাদের বলে যে তোমরা মানুষ নয় বাবা, তোমরা দেবতা। তো সে যাই হোক, বিধু তো আসলে আমরা প্রথম থেকে বলছি বিধু অনেক যুক্তি তর্কের মানুষ, যেমন তেমনি বুদ্ধিমত্তার অধিকারী। সে আসলে শুধু দিয়েই ক্ষান্ত না, সে আসলে এই ডবল টিনের কাজকর্মটা যে প্রকৃতিমূলক বুঝে পেল সেটা একটা লিখিত প্রমাণ রাখতে চায়। এই জন্য সে লেখকের বাবাকে বলে একটা কাগজ দিতে এবং সেখানে যেন সে লিখে দেয় যে সে বাক্সটি বুঝে পেয়েছে এবং বাক্সের সব কিছু মালামাল ঠিক আছে। তো সে এমন বলে যে তুমি লিখতে পারো নাকি। তো এত কিছু এই কিশোর দল তারা যে করে তাদের বুদ্ধিমত্তা দিয়ে, প্রথমত তাদের নৈতিকতা বোধ জাগ্রত হওয়ার ফলে তাদের বিচক্ষণ দক্ষতা, এই সব কিছু আসলে এই পড়ে পাওয়া গল্পের মূল আলোচ্য বিষয়। এবং তখনই আসলে আরও বেশি প্রমাণিত হয় বিধু আসলেই এই কিশোর দলের প্রকৃত সর্দার, বা সে বড় হয়ে আসলে এই জাস্টিফাই বা ওকালতি বা বিচক্ষণ দক্ষতার অধিকারী হতে পারবে। তো এইখানে আসলে গল্পটা শেষ হয়ে যায়। আর আমি চেষ্টা করেছি যে গল্পটা বোঝানোর। তো আমাদের এখন কাজ হলো যে আমরা একবার আমাদের বই, পাঠ্য বইয়ের গল্পটা পড়বো এবং কোনো প্রশ্ন থাকলে সেটা আমরা জানাবো এবং আশা করি আমরা বুঝতে পারবো। আজকের মতো ধন্যবাদ। আসসালামু আলাইকুম।